আজকে স্বাভাবিকভাবে বিএনপির নেতাকর্মীরা এবং সাধারণ মানুষের মধ্যে এমন একটা উৎসাহব্যঞ্জক এবং উদ্দীপনাময় অবস্থা তৈরি হয়েছে, যেটা আসলে অনুমান করাই যাচ্ছিল আগের থেকে এবং খুব স্বাভাবিক। কিন্তু এই উচ্ছ্বাস উদ্দীপনাটা যদি আপনি একটা সাধারণ জনগণের কল্যাণে, ধরেন একজন রিক্সাওয়ালা, একজন সিএনজি চালক, একজন কৃষকের ভাগ্য উন্নয়নের বা ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে সংযুক্ত করতে না পারেন, তার সাথে সম্পর্কিত না পারেন, তাহলে এই ইভেন্টের কোনো মানে দাঁড়াবে না, অর্থ থাকবে না। ফলে আপনারা মানুষের আবেগ তার পার্শ্ববর্তী, তার সংশ্লিষ্ট মানুষকে প্রভাবিত করে। ফলে আমরা বিএনপির বিপুল নেতাকর্মীদের দীর্ঘ সময়ের এই আবেগকে বুঝতে পারছি। এই আবেগ দ্বারা আমরাও, আশেপাশের লোকজনও যারা বিএনপি করে না, সাধারণ মানুষ, তারাও প্রভাবিত, এবং সেটা স্বাভাবিক। কিন্তু এটা মনে রাখতে হবে যে এই যে উৎসাহ, উদ্দীপনা এবং আকাঙ্ক্ষার তৈরি হয়েছে তার আগমনকে কেন্দ্র করে, সেটাকে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের পরিবর্তনে কাজে লাগানোটাই হলো আসল চ্যালেঞ্জ। এবার আপনি যে প্রশ্নে আসেন, সরাসরি আপনার উত্তরে চলে যাই। দেখেন, ডেমোক্রেসি কি? ডেমোক্রেসি হলো সোশ্যাল ডায়লগ ছাড়া গণতন্ত্র হয় না। কিন্তু আমাদের এখানে সোশ্যাল ডায়লগটা ভেঙে ফেলা হয়েছিল, সমাজটাকে ওয়ান ডাইমেনশনাল করে ফেলা হয়েছিল। যে আপনি তথাকথিত প্রগতিশীলতার নামে ইসলাম বিদ্বেষী বয়ান উৎপাদন করা, মুক্তিযুদ্ধের একটা আওয়ামী বয়ান উৎপাদন করা, আমরা জানি হাসিনা এগুলো মানে ওয়েল নোন, এগুলোর বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়েছে। গণঅভ্যুত্থান হওয়ার পরে আপনি ইমিডিয়েট জুলাইয়ের নামে, এবার জুলাইকেও আপনি, হাসিনা যেরকম ৭১কে একটা পার্টিজান ন্যারেশন বানাই ফেলছে, এবার জুলাই গণঅভ্যুত্থান এটা ন্যাশনাল ফেনোমেনা। এখানে সমস্ত দল, নির্দল, অদল, শিশু থেকে শুরু করে, হকার থেকে শুরু করে, রাস্তা টোকাই থেকে শুরু করে, গৃহবধূ থেকে শুরু করে, কে ছিল না? হিন্দু, মুসলিম, পাহাড়ি, কে ছিল না? ফলে এটা কোনো পার্টিজান ফেনোমেনা না। কিন্তু এইবার এক দল হলো জুলাইয়ের ঠিকাদার, আর বাকি সব গাদ্দার। এভাবে বিভাজন করার মধ্য দিয়ে জুলাইয়ের যে স্পিরিট জেগে উঠেছিল, যেটা জুলাইয়ের অর্জন, যেটাকে আমরা বলি সলিডারিটি, এই সলিডারিটিকে আপনারা নষ্ট করে দিলে মানুষের, নষ্ট করে তো দিলেনই, এটা একটা হতাশায় পরিণত হলো ১.৫ বছর পরে, এবং আজকে জননিরাপত্তাই নাই মানুষের। তো এরকম একটা অবস্থায় আমরা দেখলাম হাদির এই নির্মম হত্যাকাণ্ড, এবং নির্মম হত্যাকাণ্ডের পরে রাষ্ট্র একটা অসহায় অবস্থায় ফাংশন করতেছে। প্রধান উপদেষ্টা খুব আবেগী বক্তব্য দিলেন, কিন্তু বিচারের কোনো কথা তার নাই, জানাজার বক্তৃতার কথা বলছি। তো এমন একটা অবস্থায় তারপরে এসে এখানে ডেইলি স্টার, প্রথম আলোকে পরিকল্পিতভাবে আক্রান্ত করা হলো। এবং ডেইলি স্টার, প্রথম আলোর যে বিগত দিনের ভূমিকা, সেই সমালোচনা আমরা করেছি, এখনও করি, ভবিষ্যতেও করব। কিন্তু করার মধ্য দিয়ে এখন যেটা হলো, ওনাদের আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে, এবং ওনারা সহযোগিতা চাইলেন রাষ্ট্রের, এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ, এটা মতিউর রহমান নিজেই বলেছেন যে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রথম আলো সংশ্লিষ্ট, এবং কেউ কেউ বলে যে এই সরকার প্রথম আলো সংশ্লিষ্ট সরকার, তারপরেও তাদের অফিসে আগুন জ্বলে। এর চেয়ে দুঃখজনক তার কিছু হয় না, এর চেয়ে হতাশাজনক তার কিছু হয় না। কেন? মতিউর রহমানের ভাষা বলছি। এটা কেন? তার মানে এই যে আমাদের গোটা গণমাধ্যম, আপনি জানেন, আমি অন্য জায়গার থেকে আর্গুমেন্ট এটা শেষ করি। তার মানে এইটা নাহিদ ইসলাম বলতে সরকারের ভিতরের একটা অংশের ইন্ধন ছাড়া এটা সম্ভব না। হাদির হত্যাকাণ্ড, তার প্রতি জনগণের ইমোশন, এটা একটা জিনিস, আর পরিকল্পিতভাবে এই মিডিয়াগুলো এবং কালচারাল অর্গানাইজেশনগুলোতে আক্রমণ, এটা আরেকটা জিনিস। দুইটাকে একাকার করা যাবে না। মানে এখন এই ভিকটিম বিকাম কিলার্স, একটা বিখ্যাত থিওরি আছে। প্রথম আলো ডেইলি স্টারের উপর আক্রমণ করার মধ্য দিয়ে আপনি কি করলেন? যারা এটা করলো, যে প্রতিক্রিয়াশীল শক্তি করলো, তারা করার মধ্যে দিয়ে এখানে যে আমরা একটা গণতান্ত্রিক পুনর্গঠনের প্রক্রিয়া চাচ্ছিলাম, শুধু রাষ্ট্রীয়ভাবে না, সাংস্কৃতিক, সামাজিকভাবে, সেটাও আপনারা ক্ষতিগ্রস্ত করলেন। এখন আমরা যে প্রথম আলো সমালোচনা করে আসতেছি দীর্ঘ সময় ধরে, ১৫-১৬ বছর ধরে, তার ন্যারেটিভ পলিটিক্সের, তার বয়ান উৎপাদনের, তার প্রপাগান্ডা পলিটিক্সের, এখন সে আক্রান্ত হওয়ার কারণে আমরা তার পাশে গিয়ে দাঁড়িয়েছি। আমরা তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি। এই নিন্দার সুযোগ নিয়ে আরেক গোষ্ঠী আবার ওই পুরানা ফ্যাসিবাদের বয়ানে ফেরত যাচ্ছে, যেটা আপনি বললেন, সেটা যাওয়া যাবে না। প্রথম আলোর নিন্দা করব, প্রথম আলোর প্রতিরোধ ভাঙতে আসলে, সাংবাদিকদের গায়ে হাত দিতে আসলে আমরা নিজে দাঁড়াইয়া প্রতিহত করব, প্রতিরোধ করব। এট দ্য সেম টাইম তার মতাদর্শিক যে পজিশন, সেটার বিরুদ্ধে আমরা পুরো সোচ্চার ভূমিকাও পালন করব। আমি যদি বলি, দুইটা একসাথে চলবে, কিন্তু একটা আরেকটা দিয়ে স্যাবোটেজ করা যাবে। রনি ভাই যে কাজ করছেন, পুরো ১৭ বছর বিএনপি এককভাবে নেতৃত্ব দিয়ে যে ফেসিবাদের বিরুদ্ধে মানে আন্দোলন চালিয়ে গেছে, সেটার পরিণতি ২৪-এ এসে, তাই তো? এখন প্রশ্ন হলো, যারা দীর্ঘ সময় ফেসিবাদের পক্ষে বয়ান উৎপাদন করেছে, তারা যখন বিএনপির পক্ষে আসছে এবং বিএনপি সেগুলোকে রিসিভ করছে, তাহলে বিএনপির যে, আমি শুরুতে যে প্রশ্ন, বিএনপির যে বেস ভোটার, সেখানে কোনো আঘাত লাগবে? এটা শেষ করি। এখন বিএনপির পক্ষে আসা বা বিপক্ষে আসার কোনো সুযোগ, বিএনপি কোনো ইডিওসেন্ট্রিক পার্টি না। আপনি এতদিন আওয়ামী লীগের দালালি করছেন, আচ্ছা এখন আপনি তারেক রহমানের তেল মারা শুরু করবেন? নো, এটা ডেঞ্জারাস ফেনোমেনা। কারণ হলো লিকুইড, এটাকে বলে হলো আপনার তরল বুদ্ধিজীবিতা এবং লিকুইড সোসাইটি। যে বুদ্ধিজীবী আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ, বিএনপির সময় বিএনপি, জামাতের সময় জামাত হয়ে যায়, সে যে সমাজটা তৈরি করে, এটাকে বলে লিকুইড সোসাইটি। এখানে কোনো ক্যারেক্টারওয়ালা মানুষ তৈরি হয় না, সব সুবিধাবাদী ক্ষমতামন্ত্রী মানুষ তৈরি হয়। এই জন্য গণতন্ত্রে সোশ্যাল ডায়লগ লাগে। আপনি যদি আওয়ামী লীগ করে থাকেন, কোনো ফৌজদারি অপরাধ করে যদি না করে থাকেন, আপনি আওয়ামী লীগ নিয়ে থাকেন। আপনি যদি বিএনপি সমর্থক হন, আপনি যদি ফৌজদারি অপরাধ না করে থাকেন, আপনি বিএনপি নিয়ে থাকেন। আপনি জামাত সমর্থক হন, আপনি জামাত নিয়ে থাকেন। এনসিপি হলে এনসিপি নিয়ে থাকেন। কিন্তু
এই কমিউনিটিগুলো, এই এই যে আপনার এক একটা সম্প্রদায় যদি আমি বলি সমাজে, প্রত্যেকটা সম্প্রদায়, হ্যাঁ, এবং অন্য ধর্ম সম্প্রদায় বা ধর্মহীন সাংস্কৃতিক সম্প্রদায়, প্রত্যেকটা সম্প্রদায়ের মধ্যে একটা ডায়ালগের অবস্থায় এলো গণতন্ত্র। না, আমি যেটা বলছি এখন আপনার প্রশ্নে আমি আসতেছি, বুঝতে পারেন নাই এক সম্প্রদায় এটা তার জন্য সমন্বয় করবেন কিভাবে? তারেক রহমান না শুধু রাষ্ট্র, যদি আপনি গণতান্ত্রিক রাষ্ট্র আমি বলি বিএনপি কথা বলি, আজকে যেহেতু তারেক রহমান দেশে ফিরেছেন, বিএনপি নিয়ে আলোচনা করি। বিএনপি, আমি দীর্ঘ বছর যারা বিএনপির জন্য কাজ করেছে, বিএনপির জন্য আপনার পয়েন্টটা বুঝতে পারছি, করেছে। আমাকে একটু ব্রেক করতে দেন। এইবার সমাজে এই যে সম্প্রদায়গুলো, এই সম্প্রদায়গুলোর মধ্যে যে সম্প্রদায়গুলো বিগত আমলের ফ্যাসিবাদের আপনার তলবি বাহক বা ফ্যাসিবাদকে শক্তিশালী করার ভূমিকা পালন করেছে, তারা এসে আজকে গণতান্ত্রিক পুনর্গঠনের অংশীদার হয়ে বিএনপির দালালি করতে পারবে কিনা, পারার মধ্য দিয়ে দালালি বলছে না, তারা যখন বিএনপির পক্ষে কথা বলছে দালালি, এটা আপনিও ভদ্রভাবে না বললেও মানুষেরা দালালি ভাবেই নিবে, অসুবিধা নেই, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, দেওয়ার মধ্য দিয়ে বিএনপি শক্তিশালী হয় কিনা? নো, শক্তিশালী হয় না, হওয়ার কোনো কারণ নেই। এবং বিএনপি এটা ওয়েলকামও করে নাই। বিএনপি কি বলছে? তাদের যে মত বিনিময় সভা ডাকলো এই যে মিডিয়াগুলোকে, বিভিন্ন সম্পাদকদেরকে, তারা কি প্রথম আলো ডেলিস্টারকে ডাকছে, আমার দেশকে ডাকে না এমন তো না, তারা সবাইকে তো ডাকছে, সমস্ত মিডিয়াকে ডাকছে, সমস্ত মতাদর্শের প্ল্যাটফর্মকে ডাকছে। ডাকার মধ্যে দিয়ে তারা কি বলছে? ডাকার মধ্যে বলছে আপনারা সমালোচনা করেন, আপনার কাছে চাচ্ছে সমালোচনা। এবার আপনি নিজেই যদি তেলের ডিব্বা নিয়ে হাজির হন, হ্যাঁ, যেটা আমাদের সমস্যা, এটা আমাদের জাতিগত সমস্যা, হ্যাঁ, আপনার তারেক রহমানের প্রশংসা কেন করতে হবে? সে চাচ্ছে সমালোচনা, আপনি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করে দেশকে দাঁড় করান। ফলে এখানে একটা কথা বলে আপনি পয়েন্ট শেষ করি। দেখেন, অবাধ স্বাধীনতা বলে কিছু নেই। আপনার এটা আমি বারবারই বলি যে আপনার ফ্রাঙ্কফুরিদের একটা থিওরি আছে, টলারেন্সি রিকোয়ার আ মোরাল এজেন্সি। যেমন ধরেন আপনি বিগত 15 বছর আওয়ামী লীগের দালালি করার মধ্য দিয়ে আপনি আপনার মোরাল এজেন্সি নাই করে দিচ্ছেন, আপনার মোরাল লেজিটিমেসি নাই কোনো, যে এখন আপনি জাতির বিবেক হিসেবে কথা বলবেন। বিএনপি ভালো না মন্দ আপনার ভালো দরকার নেই, বলার রাইট আপনি হারাইছেন। এখন গণতান্ত্রিক পুনর্গঠনের নামে, ভিন্ন মতের সহাবস্থানের নামে, টলারেন্সির নামে আপনার দরকার নেই। প্রচুর টলারেন্সিওয়ালা লোক আছে সমাজে কথা বলার জন্য। হ্যাঁ, এই জন্য এখন আপনি বলতেছেন যে হ্যাঁ, যে লোকটা 15 বছর আওয়ামী লীগকে সার্ভ করলো, আওয়ামী লীগের দালালি করলো, এখন এসে বিএনপি দালালি করার মধ্য দিয়ে হ্যাঁ, ভিন্ন মত বহুমত গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। গণতন্ত্রের মানে হলো যে ফ্যাসিস্টিক যে এলিমেন্ট আছে, যে মতাদর্শকে সার্ভ করার মধ্যে যে মোরাল এজেন্সি নষ্ট করেছে, তাকে পুনর্গঠন করা, তাকে সংশোধন হইতে হবে কিভাবে? একটা পেইনফুল প্রসেসের মধ্যে। মানে কি? প্রথমে সে তার ভুল স্বীকার করবে যে আমরা একটা অন্যায় করেছি, করার মধ্য দিয়ে সে নতুন গণতন্ত্র, এই যে গণঅভ্যুত্থানের মধ্যে যে নতুন সোশ্যাল কন্ট্যাক্ট তৈরি হয়েছে, এটা তো গণমাধ্যমকেও রপ্ত করতে হবে। আপনি তখন আওয়ামী লীগের দালালি করছেন বা প্রশংসা করছেন, এখন হরে ধরে বিএনপি সমালোচনা শুরু করে দিবেন, প্রশংসা করা, এটা সমাজকে ক্ষতিগ্রস্ত করবে। আপনার সমাজে চরিত্রবান এবং সমাজকে গঠনমূলক আপনার সমালোচনার দিকে নিতে বরং ক্ষতিগ্রস্ত করবে আপনার এই ভুল পাল্টানোটা। এই জন্য আপনি যে প্রশ্ন করেছেন, ডেফিনেটলি বিএনপি এটা হলো এই যে ডায়লগের পরিস্থিতি, বিভিন্ন সম্প্রদায় যে হ্যাঁ, সেখানে আপনার জাতি গঠনের জন্য কি লাগবে? জাতি গঠনের জন্য এখন লাগবে আমরা কি তাহলে এক গোত্রকে আরেক গোত্রের বিরুদ্ধে লড়াই দিব? ন, এখানে ইসলামী মূল্যবোধ যেটা আছে এটাও যেরকম আমাদের গুরুত্ব দিতে হবে সমাজকে পুনর্গঠনের জন্য, এট দ্য সেম টাইম কালচারাল ডাইভার্সিটি যারা চর্চা করতে চায় তাদের অধিকারকে প্রোটেক্ট করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু আপনার ধারাটা, আপনার মতাদর্শটা রাষ্ট্রের উপর চাপিয়ে দিয়ে বাকিগুলোকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করার যে প্রক্রিয়া এতদিন ছিল, সেই জায়গা থেকে বের করে আনাটাই বিএনপির জন্য মূল চ্যালেঞ্জ। আপনার কাছে শোনার আগে একটা বিষয় বলে যে প্রশ্ন করে যে বিষয়টা এরকম, আপনি যদি বাংলাদেশের রাজনীতিকে একেবারে সেন্টার রাইট থেকে এক্সট্রিম রাইট, সেন্টার লেফট থেকে এক্সট্রিম লেফট, এই পুরো সময়টা যদি দেখেন যে সেন্টার লেফট থেকে এক্সট্রিম লেফট পর্যন্ত পুরো যতগুলো সংগঠন আছে, যতগুলো প্রতিষ্ঠান আছে, উদীচী বলেন, যতগুলো আছে, তার পুরো বেনিফিটটা কিন্তু আওয়ামী লীগ পেয়েছে। এখন প্রশ্ন হলো, এই যে এতগুলো প্রতিষ্ঠান আছে, বিভিন্ন অর্গানাইজেশন আছে, বিভিন্ন কিছু আছে, তারা কি কোনো কারণে কোনো একটা দলের নিচে গিয়ে আশ্রয় নিতে পারে কিনা এই সময়? এটা শুনবো, শুনবে। আপনার কাছে প্রশ্ন হলো একেবারে সহজ বিষয়, যেটা যে 75 পরবর্তী সময় থেকে শুরু করে এখন পর্যন্ত যদি আইন শৃঙ্খলা বলেন, রাষ্ট্র কাঠামোর ভঙ্গুর অবস্থা সবচেয়ে বেশি এখন। এই সময়ে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, সাথে যদি বলি যে এই সময়ে বড় ধরনের কথা আসছে যে এই সময় বাংলাদেশে একটা উগ্রপন্থার উত্থান হচ্ছে, এই দুইটা বিষয় নিয়ে তারেক রহমান দেশে ফিরেছেন। আজকে তার দেশে ফেরাটা যে কোনো রাষ্ট্রপ্রধানের চাইতেও বেশি নিরাপত্তা পেয়েছেন উনি। তার মানে উনার সম্মানটা ওই পর্যায়ে চলে গেছে। এখান থেকে উনি কিভাবে এটাকে সমন্বয় করবেন বলে মনে করেন আপনি? না, দেখেন, উনি আসার পরে বেশ কিছু ওনার যদি আপনি স্টেপ বাই স্টেপ ফলো করেন, বিমানবন্দর থেকে নামার পরেই তিনি তাকে যারা স্বাগত জানালো, এরপরে তিনি যথারীতি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন, এরপরে খালি পায়ে দেশের মাটি স্পর্শ করলেন, এরপরে হাত নাড়তে নাড়তে সেই 4 ঘন্টা আপনার এয়ারপোর্ট থেকে 300 ফিট গেলেন, তারপরে সেখানে একটা সাদামাটা একটা চেয়ার তিনি নিলেন, তার জন্য নির্ধারিত যে চেয়ারটি সেটি রেখে তিনি একটা কাঠের চেয়ার, যেটা তিনি ইউজ টু, বিশেষ করে আমরা যখন টকশোতে দেখতাম যে চেয়ার, ওই রকম একটা চেয়ার তিনি নিলেন। তারপরে
ওনার বক্তৃতা যদি দেখেন, উনি প্রথমত সৃষ্টিকর্তা বা আল্লাহর প্রতি উনি শুকরিয়া আদায় করেছেন। তারপরে তিনি স্টেপ বাই স্টেপ যেই সমস্যাগুলো বাংলাদেশের এখন, অল্প কথায় 10 মিনিটে উনি 10 মিনিটের মতোই বক্তৃতা দিয়েছেন। এর মধ্যে তিনি বিশৃঙ্খলার কথাগুলো এনেছেন, শহীদ হাদির কথা এনেছেন, যে তিনি প্রশাসনিক নির্বাচনী ব্যবস্থার প্রতি যে তার যে ইয়ে ছিল সেদিকে যেতে হবে। তারপরে সর্বশেষ তিনি যারা উপস্থিত দেশের জনগণ তাদেরকে তিনি এক হওয়ার জন্য তিনি বলেছেন কি, আই হ্যাভ এ প্ল্যান। লাস্টে বললেন যে উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য কান্ট্রি। তো তার তো একটা এই যে মানে দীর্ঘ যে প্রবাস জীবন, এই প্রবাস জীবনে তিনি আগের যে তারেক রহমানকে আমরা দেখেছি, সেই 2002 থেকে 7 পর্যন্ত আমরা যে তারেক রহমানকে দেখেছি, তখন আমরা তার সংবাদগুলো বেশ গুরুত্ব সহকারে কভার করতাম এবং তখনও তিনি কিন্তু যথেষ্ট ধৈর্যশীল ছিলেন। হ্যাঁ, তখন তিনি মূলত অ্যাক্টিভ পলিটিক্সে ওনার যে পদপদবীর যে পলিটিক্স, যেটা সিনিয়র যুগ্ম মহাসচিব তিনি হয়েছিলেন 2002 সালে। এরপরে তিনি ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন, ছাত্রদলের প্রতিনিধি সম্মেলন করলেন, করে করে তিনি কিন্তু একটা পর্যায়ে দলটাকে তিনি সংগঠিত করেছেন সেই 2006 সাল পর্যন্ত। এরপরে দেখেন বিশেষ করে ওই সময় তো আপনার দীর্ঘ সময় একেবারে মাঠে থেকে কভার করেছেন, আমি জানি। আমার প্রশ্ন হলো, ওই সময় তারেক রহমানকে যে নিয়ে বিতর্কগুলো তৈরি হয়েছিল, সেই বিতর্কগুলোর বাস্তবতা এবং সেই বিতর্ক কি এখন তাকে পিছে থেকে টেনে ধরতে পারে কিনা? দেখেন, ওই সময়ে যেই বিতর্কগুলো তৈরি করা হতো সেটা হচ্ছে হাওয়া ভবন কেন্দ্রিক। কারণ তিনি যে ভবনটিতে বসে কাজগুলো করতেন, রাজনীতি পরিচালনা করতেন, সেটা সেই বিল্ডিংটার নাম ছিল হাওয়া ভবন। তো যার ফলে এখানে আপনি দেখেন, এখানে তিনি প্রধানমন্ত্রীর পুত্র, তিনি সেখানে অফিস করতেন এবং রাজনৈতিক কর্মকাণ্ড তিনি সেখানে পরিচালনা করতেন এবং সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে কাজ করতেন। হ্যাঁ, এবং তখন কি হতো, স্বাভাবিক তার কাছে বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী যেত, তারা হয়তো কেউ না কেউ বেনিফিশিয়ারি হয়েছেন, এটা আমি অস্বীকার করবো না, কেউ না কেউ তো হয়েছেন, কিন্তু আলটিমেটলি সবার বেনিফিটগুলো গিয়ে এই দায়টা চাপতো কার উপরে? তারেক রহমান সাহেবের উপরে। মানে যেভাবে মার্কেটিংটা হচ্ছে, ওটা কি এক্সাজারেট মনে করেন কিনা? এটা অবশ্যই এক্সাজারেট। না হলে আপনি দেখেন, উনি তারেক রহমান বাংলাদেশ থেকে গেলেন কত 2008 সালের 11 সেপ্টেম্বর, এবং উনি যাওয়ার পরে ওনার বিরুদ্ধে মোট 84টা মামলা হয়। এর মধ্যে 63টাই কিন্তু মানহানির মামলা, আরগুলো হচ্ছে বিভিন্ন সময় সম্পূরক চার্জশিটের নামে, যেমন 21 আগস্ট গ্রেনেড হামলা সহ আরও কিছু গুরুত্বপূর্ণ মামলা দিয়ে এগুলো করা হয়েছে এবং তার বিরুদ্ধে কিন্তু একটাও কিন্তু ওইভাবে প্রমাণ পায় না। ইভেন আমি নিজে, আমার মনে আছে, আমি প্রথম যে ওনার বিরুদ্ধে যে চাঁদাবাজির মামলাটা হলো, আমি বলে রাখি, সেটা হচ্ছে আমিন আহমেদ ভূঁইয়া কনস্ট্রাকশনের 1 কোটি টাকার চাঁদাবাজির একটা মামলা। তো আমি তখন আপনি আমার তখন কলিগ ছিল, আমি কিন্তু 6 মাস আমিন আহমেদ ভূঁইয়ার পিছনে আমি লেগেছিলাম যে আসলে ঘটনাটা কি জানার জন্য। তো 111-এর গভর্নমেন্ট, উনি বলতে ভয়ও পাচ্ছেন, আবার নিরাপত্তাহীনতাও ভুগছেন। এরপরে আমি 6 মাস ওনার পিছনে ঘুরে ওনাকে রাজি করালাম। কখন? যেদিন তখনও কিন্তু ইয়ে ছিল, ওই 111-এর গভর্নমেন্ট ছিল। হ্যাঁ, তো লাস্ট দিন যেদিন তাদের যে শেষ দিন 18ই ডিসেম্বর সম্ভবত, তার আগের দিনে ওনাকে আমি ফোন দিলাম, আমি কালকে একটু আসতে চাই। পরে উনি বলতে চাইলেন না, আমি পরে ওনাকে একটু ঠেস মেরে একটা কথা বললাম, বলার পরে ঠিক আছে আসো। গিয়ে বসে থেকে আমি বলছি আগে আমাকে বলতে হবে, আমাকে অন ক্যামেরায়। হ্যাঁ, তখন উনি আচ্ছা অনেকক্ষণ বসে বসে চিন্তা করলেন, আচ্ছা ঠিক আছে। পরে আমাকে অন ক্যামেরায় উনি বলে ফেললেন যে ওইটা আমি মামলাটা করি না, ওটা একটা জাল মামলা, সাদা কাগজে আমার নাম দিয়ে স্বাক্ষর নিয়ে পরে মামলা লেখা হয়েছে। হ্যাঁ, এটা একটা জাল মামলা। এবং উনি এটাও বলেছেন যে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের মামলা করার অধিকার থাকা উচিত। এবং এই ঘটনাটা এমন সময় ঘটছে, সেই দিন বেগম খালেদা জিয়া কিন্তু বগুড়ায় নির্বাচনী সমাবেশ করছিলেন। এবং এই যে ওনার যে স্টেটমেন্টটা, এটা যখন আমি তখন দিগন্ত টিভিতে কাজ করি, যখন আমরা লাইভ চালানোর পরপরই আরও 4টা মামলা চাঁদাবাজির ওনার নামে যারা করেছিলেন সবাই কিন্তু প্রত্যাহার করে ফেলেন পরবর্তী 2-3 দিনের মধ্যে। তার মানে একটা সাহস তারা পেলেন। এবং আপনি দেখেন, এই মানে আমি অন্তত কাছ থেকে সেই সময় যতটুকু দেখেছি, ওনার ব্যক্তিগত অসততা বা এই যে দুর্নীতি পরায়ণতা, ওনাকে যেভাবে মিডিয়া মানে ভিলেন বানানোর চেষ্টা করা হয়েছে পরিকল্পিতভাবে, আমি মনে করি যে পরিকল্পিতভাবে। কেন? কারণ ওই যে ওনার যেই ভিশন, যে রাজনৈতিক দলগুলোকে স্ট্রেংথেন করা, তার ছাত্রদল, তার বিএনপি, তৃণমূল পর্যায়ে এগুলো করতে করতে উনি কিন্তু মোটামুটি একটা জনপ্রিয়তার দিকে চলে যাচ্ছিলেন এবং তার জনপ্রিয়তাও সেই সময় বেশ আকাশচুম্বী ছিল। এবং পরবর্তীতে আমি মনে করি ওইটারই একটা ফল যে ওনার বিরুদ্ধে এই মিডিয়া অপপ্রচারের মাধ্যমে। আপনি আপনার কাছে আসবো। জি।